গল্পের শুরুতে আমরা দেখি লিওন নামের একটা চোরকে। আসলে সে খুবই চালাক একটা চোর। আজ পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখান থেকে সে চুরি করেনি। সবচেয়ে কঠিন লকারও সে সহজে ভেঙে ফেলতে পারে, আর সেটা সে করতে পারে তার তীক্ষ্ণ বুদ্ধির কারণে। আর তার চুরির কৌশল সম্পূর্ণ আলাদা। এর মধ্যে এত চুরি করে পুলিশ তাকে কখনোই ধরতে পারেনি। এখন পর্যন্ত কেউ তাকেও দেখেনি। আর লিও এইসব চুরির কৌশল তার মাস্টার ফ্র্যাক্সোর কাছ থেকে শিখেছে। আর ছোটবেলায় ফ্র্যাক্সো নিজের একজন বড় চোর ছিল, কিন্তু এখন সে বয়সের কারণে অবসর নিয়েছে। শুনেছি লিওর একটা সঙ্গী আছে, নাম গুগা। আসলে গুগা লিওর বড় ভাইয়ের মতো। গুগা লিওর চুরি করে জিনিসগুলো বিক্রি করে। এখন আজও লিও বেশ চতুর ভাবে একটা আর্ট পিস চুরি করে, কিন্তু পালাবার সময় সেটা টুকরো টুকরো হয়ে যায়। লিও একটু মন খারাপ করে, কিন্তু তার মাথায় আরেকটা প্ল্যান ছিল। আসলে লিও তার একটা নকল বানায়। তাই লিও গুগাকে বলে প্রফেসর ড্যানো নামে একজন আসলে আমার আর্ট পিস সার্টিফাই করবেন, আর সেটা চোরকে বিক্রি করবেন। আসলে প্রফেসর ড্যানো ওইসব পুরনো জিনিসপত্র চিনে ফেলার এক্সপার্ট। সে ওইসব পুরনো জিনিসগুলো চিনে বের করে আর সার্টিফিকেট দেন, মানে সে প্রমাণ করে এটা আসল নাকি নকল। তাই লিও পরের দিন একটা নকল আর্ট পিসটা প্রফেসর ড্যানোর কাছে নিয়ে যায়, আর তাকে খুবই মজার মানুষ বলে রাখে, যাতে সে ওই পুরনো জিনিসটার সার্টিফিকেট দিয়ে সাহায্য করে, আর লিওকে সেটা চোখে বিক্রি করার সাহায্য করে। কিন্তু এমন বড় মাপের মানুষ প্রফেসর ড্যানো কেন লিওর মতো মানুষের সাথে এমন অবৈধ কাজে জড়াবে? সে সরাসরি না করে, কিন্তু বিলিয়ন লিওর কাছে সব উপায় ছিল তাকে মানিয়ে নেওয়ার। সে তার সামনে নিজের জীবনী উপস্থাপন করে বলে, আমি ভালো করেই জানি তুমি জুয়া খেলায় অনেক টাকা হারিয়েছ আর বড় ঋণের মধ্যে আছো, আর এই ঋণ থেকে বের হতে গিয়ে তুমি অনেক নকল আর্ট পিস আসল বলে বিক্রি করেছ। এখন যদি এসব বেরিয়ে যায় তোমার অনেক খারাপ নাম হবে, আর এই ব্যবসায় একবার কারো নাম খারাপ হয়ে গেলে সে আর কখনো ফিরে আসতে পারে না। আর এটা শুনে দরিদ্র দিনুর আর কোনো উপায় ছিল না, তাই সে লিওর আর্ট প্রেস আসল বলে বিক্রি করে দেয়। অবশ্য সে এটার জন্য একটা বড় কমিশন পায়। আর তারপর আমরা দেখি অফিসার চ্যাং। আসলে অফিসার চ্যাং অনেকদিন ধরেই চোরকে ধরার চেষ্টা করছে, কিন্তু চোর বারবারই তার হাত থেকে পালিয়ে যায়। এই জন্য এবার সে যে কোনো ভাবেই চোরকে ধরতে চাইছে। তাই সে চোরের হিসাব রক্ষককে নিজের পাশে আনার চেষ্টা করছে এবং চোরের বিরুদ্ধে সব প্রমাণ এক জায়গায় জোগাড় করতে চাইছে। কিন্তু দুর্ভাগ্যবশত চুই আগেই তার সব হিসাব রক্ষকের বিশ্বাসঘাতকতা বুঝে গেছে। তার হিসাব রক্ষক চ্যাংয়ের কাছে পৌঁছানোর আগেই চুই তাকে অপহরণ করে নিয়েছে, আর সেই লোকটাকে সিমেন্টে জীবন্ত দাফন করে দিয়েছে। এটা দেখায় চুই কতটা ভয়ঙ্কর মানুষ। এদিকে লিউ তার অফিসে জাল নোট ছাপানোর ব্যবস্থা করছিল, কিন্তু গুগা এইসব দেখে বলল, যদি জাল নোট ছাপানো এত সহজে হতো সবাই তাদের বাড়িতে একটা পেন্টিং মিশিয়ে রাখতো আর সবাই জাল টাকা বানাতো। কিন্তু আসলে লিউ জাল টাকা বানাচ্ছিল না, সে একটা বিশেষ ধরনের কালির উপর কাজ করছিল। এই কালি ছাপা সহজে বোঝা যায় না, তবে আলো লাগলে সেটা চোখে পড়ে, আর এটা সহজেই অ্যালকোহল দিয়ে মুছে ফেলা যায়। আর কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারবো লিওর আসল উদ্দেশ্য কি। তারপর লিওর পরে চুরির প্ল্যান মাথায় আসে। এই জন্য সে ইউনো নামে একটা মেয়ের কাছে যায়। আসলে ইউনা একটা আর্ট গ্যালারিতে কাজ করে, আর্ট এক্সিবিশন আয়োজন করার জন্য। কিন্তু তার স্বপ্ন নিজের একটা আর্ট গ্যালারি খুলে ফেলার, আর সেটা করার জন্য তাকে একজন বিনিয়োগকারী দরকার। তাই লিউ তার কাছে গিয়ে বলে যে সে একটা বিনিয়োগকারী। তবে এসব দেখে গুগা একদমই বুঝতে পারছিল না চুইয়ের মাথায় আসলে কি চলছে। তাই সে চুইটাকে বলে $3 মিলিয়ন একটা হীরা চুরি করার প্ল্যান করছে। আসলে গুগার চুইয়ের উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল। সে জানতো চুইয়ের পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না, কিন্তু এবার সফল করতে হলে তাদের একজন হ্যাকার দরকার ছিল, যে রাস্তার এবং দোকানের সব সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্য গুগা তার বিশাল নেটওয়ার্ক থেকে মারিয়াকে খুঁজে বের করে, আর খুব ভালোভাবে কথা বলে ওকে মানায়। তারপর যখন মারিয়া লিওর সাথে দেখা করতে আসে, লিও তাকে স্পষ্ট করে বলে, শুধু হ্যাকিং করলেই হবে না, তোমাকে এগিয়ে গিয়ে চুরির ভূমিকা পালন করতে হবে। যদিও এটা শুনে মারিয়া কিছু বুঝতে পারে না, কিন্তু সে টাকা পেলে যে কোনো কিছু করতে রাজি। এখন যেহেতু ওদের চুরি করার প্ল্যান করতে একটা জায়গা দরকার, তাই শহর থেকে অনেক দূরে একটা লোকাল ফ্যাক্টরিতে চলে যায়। যদিও ওইটা সরকারি জায়গা ছিল, কিন্তু এখন খালি। তাই গুগা ওখানে একটা লোকাল গুন্ডা ম্যাঙ্গোর সঙ্গে হাত মিলিয়ে আর ওখানে তাদের একটা হাউস আউট বানায়। আসলে ওই ম্যাঙ্গো নামে লোকটা নকল জমির কাগজপত্র বানায়। তারপর শেষমেশ ওই বাজারে ওই দোকানটার দিকে নজর দেয় আর ভালোভাবে তদন্ত শুরু করে। তারা ঠিক করে কোন দোকান থেকে কখনো চুরি করবে, এখানে সিসিটিভি ক্যামেরাগুলো কোথায়, আর কিভাবে চুরি করবে, কোথা দিয়ে বের হবে, এসব তারা খুব সহজে প্ল্যান করে ফেলে। মারিও বলে, আমি প্রথমে সব সিসিটিভি ক্যামেরা হ্যাক করে আমাদের আসা যাওয়ার ফুটেজ ডিলিট করে দিব। আসলে পুলিশরা ওই সিসিটিভি ফুটেজ রিয়েল টাইমে মনিটর করে, তাই এটা করা একটু কষ্ট হবে। তাছাড়া যেই জুয়েলার্স দোকান থেকে তারা গহনা চুরি করবে সেটা সেই গ্যাংস্টার চোরের দোকান, আর সেখানে বিশেষ গহনাগুলো একটা সিক্রেট লকারে রাখা। কিন্তু ওই লকারটা কি ধরনের সেটা যেন খুবই জরুরি, না হয় ওরা ওই লকারটা ভাঙতে পারবে না। তাই পরের দিন লিউ ইউনাকে নিয়ে দেখতে যায়, আর ওর গলায় ঝুলে থাকা লকেটটা নিয়ে প্রশংসা করতে শুরু করে। সেখানে একটা দারুণ দামি হীরের স্টোন আছে, কিন্তু ইউনা ওকে বলে, এটা আসলে আমার মায়ের লকেট, আমার বাবা ওনাকে উপহার দিয়েছিলেন। কিন্তু আমার মনে হয় না এটা খুবই দামি, কারণ আমার বাবা খুব ধনী ছিলেন না। তাই লকেটের আসল দাম জানতে লিউ ইউনাকে নিয়ে যায় একটা গহনার দোকানে।
যেটা চয়ের গহনা দোকানের পাশেই ছিল। আর যখন দোকানটিতে মহিলা লকেটটা ভালো করে পরীক্ষা করলো, তখন সে বলল এটা নেপোলিয়ন সময়ের একটা ধীরের পাথর ছিল এবং খুবই দামি। এটা শুনে ইউনা পুরোপুরি চমকে গেল। তারপর লিও চালাকির সাথে তার সঙ্গে আনা ব্রিফকেসটা সোফার নিচে লুকিয়ে দিল। তারপর সে ইউনাকে চয়ের জুয়েলার্স দোকানে নিয়ে গেল। সেখানে চেক করার পর ইউনা বুঝতে পারলো এটা আসলে সাধারণ হীরা নয়, এটা অনেক পুরনো হীরা। এরপর ওই মানুষটা তাদের ভিআইপি রুমে নিয়ে গিয়ে এর আসল দাম বলল। আর তখনই লিও প্রথমবার ওখানে লকারটা দেখতে পেল। তারপর সে লকারটা ভালো করে পর্যালোচনা করলো, কারণ এটা ছিল তার আসল লক্ষ্য। এদিকে চুই একটা বড় চুরি করার প্ল্যান করছিল, কিন্তু তার কাছে এই ধরনের কোনো এক্সপার্ট চোর ছিল না যিনি ওই লকারটা খুঁড়তে পারতো যেটা সে চুরি করতে চাইছিল। তাই সে তার লোকদের দিয়ে বিভিন্ন জায়গা থেকে আলাদা আলাদা চোর নিয়ে আসতে বলল, আর তাদের ওই লকারে নকল একটা লকার খুঁড়তে বলল, কিন্তু কেউ ওই লকার খুঁড়তে পারলো না। এদিকে লিওর চুরি প্ল্যান সম্পূর্ণ হলে সে গুকাকে চোরের দোকানে পাশের দোকানে পাঠালো ওই রাতে। আর সেখানে পৌঁছে গুগা নেশার ভান করে দোকানের শাটার লাথি মারতে শুরু করলো। তখন মিউজিক বাজতে শুরু করলো আর খুব দ্রুত পুলিশ এসে হাজির হলো। তারপর চুই দিনের মধ্যে দোকানে রাখা ব্রিফকেসটা থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে ধোঁয়া বের করতে শুরু করলো। এই কারণে পুলিশ মনে করে দোকানে আগুন লাগতে পারে, তাই তারা সিকিউরিটি অ্যালার্ম বন্ধ করে দিল। আর এই সুযোগে লিও আর গুগু খুব চতুরভাবে চোরের দোকানে ঢুকে গেল। সেখানে লিও প্রথমে লকার খুলে একটা ছিদ্র করলো আর এর মধ্যে একটা সাউন্ড রিসিভার বসালো। রিসিভারের আওয়াজ ভালো করে শুনে সে লকারটা একদম ঠিকঠাক খুলে ফেলে। আর এই সময় গুগা হার্ড ডিস্ক করছে, যেটা ইনস্টল করা ছিল সিসিটিভিতে। আর অন্যদিকে লিও খুব শান্তভাবে দামি হিরে চুরি করে ওখান থেকে বেরিয়ে যায়। তারপর গাড়ি নিয়ে খুব দ্রুত চলে যায়। পরের দিন সকালে যখন জয় তার দোকানে চুরি খবর পত্রিকায় দেখে, তখন সে রেগে যায় না, বরং সে একটু কৌতূহল হয়, কারণ ও ভাবছিল এটা সেই চোর যাকে পুলিশ এখনো ধরতে পারেনি। আর ও এমন একটা কঠিন সিকিউরিটি লকার ভেঙেছে, তাই ও বুঝতে পারে এটা যে সে চোর নয়, আর এই চোর ওর বড় চোরাচালানে সাহায্য করতে পারে, মানে সে ওই কঠিন লকারটা খুলতে পারে। এই কারণে সে তার লোকদের বলছে যেহেতু সে হীরাটা চুরি করেছে, এখন সে এগুলো কালোবাজারে বিক্রি করার চেষ্টা করবে। এই জন্য বড় বড় হীরা ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রাখো এবং দেখো হীরাটা কে বিক্রি করতে আসে। এদিকে এই ঘটনা অফিসার চ্যাং এর নজরে পড়ে, বিশেষ করে এটা তার বড় শত্রু চয়ের দোকানে চুরি হয়েছে। তাছাড়া চোরেরা পাশের দোকানে পুলিশকে ব্যস্ত রেখে চয়ের লকার ভেঙে হীরা চুরি করেছে। এই ঘটনা ওর উপর গভীর ছাপ ফেলে, তাই সে তার সহকারীদের বলে রাস্তার সব সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করা। এদিকে গেগুর নির্দেশে স্থানীয় গ্যাংস্টার ম্যানগো কিছু হীরার নমুনা নিয়ে এক স্থানীয় ডিলারের কাছে যায় আর ডিলারকে বলে এই হীরার দাম ঠিক করতে। কিন্তু ম্যানগো যখন চলে যায়, তখন ছায়ের মতো লুকিয়ে থাকা চোরের লোকেরা বেরিয়ে পড়ে, ম্যানগোকে অনুসরণ করে এবং শেষমেশ ওই গুদামে পৌঁছে যায় যেখানে লিও লুকিয়েছিল। এবং চয়ের লোকেরা লিও, গুগা এবং মারিওর জীবন সম্পর্কে জানতে পারে। চুই তাদের দেখে পুরো মুগ্ধ হয়ে যায়, কারণ সে ভাবছিল এত দারুণ চোরের কথা সে আগে কেন জানতো না। তাই সে তাদের সবাইকে নিয়ে ওই গুদাম ঘরে আসে আর তিনজনকে বন্দি করে। এখানে চুই লিওকে বলে আমার একটা বড় চুরির প্ল্যান আছে, তুমি আমার চুরিতে সাহায্য করবে। কিন্তু লিও স্পষ্ট জানায় আমি কারো অধীনে কাজ করি না। তাই চুই খুব রেগে যায় আর তিনজনকে সেখান থেকে নিয়ে ব্যক্তিগত কারাগারে বন্দি করে। তুই এসে তাদের তিনজনকে ট্রেডিং শুরু করে। সে বলে আমি তোমাদের দুর্বলতা ভালো করে জানি, যেমন গুগার বোন, ম্যারিওর বৃদ্ধ বাবা মা আর লিওর নতুন বান্ধবী ইউনা। এখন এটা দেখে বুদ্ধিমান লিও শেষ পর্যন্ত চয়ের সঙ্গে হাত মেলায় এবং সাহায্য করতে রাজি হয়, কারণ যদি তারা এই সাহায্য না করে তাহলে তাদের শুধু মৃত্যু ছাড়া আর কোনো কিছু মিলবে না। তবে গুগা এই সিদ্ধান্ত খুবই রেগে যায়, কিন্তু লিও তাকে বলে তুমি আমার উপর ভরসা রাখো। এদিকে অফিসার চ্যাং সিসিটিভি ফুটেজ চেক করতে জানতে পারে সেটা লিওই। এদিকে অফিসার চ্যাং সিসিটিভি ফুটেজ চেক করে জানতে পারে লিওর ব্যাগটা পাশের লন্ড্রি শপে রেখে গেছে। তাই সে খুব দ্রুত লিওকে ধরতে পুলিশ স্টেশনে নিয়ে আসে আর তাকে ভয় দেখানো শুরু করে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ নেই যেটাতে সে বলতে পারে লিও চুরি করেছে। তাই এবারের মতো ভয় দেখিয়ে ছেড়ে দেয়। তারপর চই লিওর সাথে দেখা করে আর চুরির কথা বলে। সে বলে আমাদের কাস্টম ওয়ারহাউস থেকে 150 বিলিয়ন ওয়ান চুরি করতে হবে, যা প্রায় 110 মিলিয়ন ডলারের সমান। আসলে কয়েক বছর আগে কাস্টম পুলিশ জব্দ করেছিল, ওই টাকা অবৈধভাবে বহন করার সময় ধরা পড়ে গেছে। এখন এইগুলো উচ্চ নিরাপত্তা রাখা হয়েছে। কাস্টমস গোডাউনে একটা লকার আছে, ওই লকার ভাঙা অনেক কঠিন কাজ। তাছাড়া ওই টাকাগুলো শীঘ্রই অন্য জায়গায় সরানো হবে, সরানোর আগে আমাদের টাকাগুলো চুরি করতে হবে। তারপর চয় লিউকে গোডাউনে লকারের মতো একটা লকার দেয়, যাতে সে সেখানে অনুশীলন করতে পারে। তবে এই লকার থেকে গোগো স্পষ্ট বুঝতে পারে যদি তারা এই লকার ড্রিলিং শুরু করে তাহলে অনেক সময় লেগে যাবে, তাছাড়া লকার খুলতেও অনেক সময় লাগবে। তারপর চয়ের একটা লোক বলে গুদামের কাছে একটা টাওয়ারে সবসময় পুলিশ থাকে, তারা সবসময় পাহারা দেয়। আর গোদামে যদি কখনো সমস্যা হয় পাশের ক্যাম্পে 50 জন পুলিশ থাকে যারা জরুরি মুহূর্তে কাজ করে। ওদের গোদামে পৌঁছাতে 10 মিনিট সময় লাগে। কিন্তু এটা শুনে কেউ একদম বুঝতে পারলো না পুলিশকে কিভাবে বোকা বানাবে, আর লকার খুললেও তারা এত টাকা কিভাবে বের করবে। এটা তো কমপক্ষে 3000 কেজি ওজন হবে। তখন মেরিও
চুইকে বলে আমি সিসিটিভি ক্যামেরা হ্যাক করে কন্ট্রোল করে নিতে পারি, কিন্তু আমরা চেক পয়েন্ট গার্ডদের কিভাবে ফাঁকি দিব। লিও তখন বুঝতে পারছিল না এত টাকা চুরি করে গার্ডদের কিভাবে ফাঁকি দিয়ে কাস্টম থেকে বের হবে। আর এটা শুনে চুই হেসে বলল, আসলে আমরা টাকা কাস্টম থেকে বের করব না, আমরা টাকা ওখানে রেখে আসবো। আসলে কিছুদিন আগে চুই 50 মিলিয়ন নিয়ে এসেছিল, চীন থেকে কুপন এসেছে যা দেখতে কোরিয়ান ওয়ানের মতো। আর চুই ইচ্ছাকৃতভাবে ওগুলো দেশে নিয়ে এসেছে, কারণ এটা তার একটা চুরি করার পরিকল্পনা ছিল। সে লিওকে বলেছিল আমরা ওখান থেকে টাকা তুলে নিয়ে সরাসরি আমার কন্টেইনারে নিয়ে আসবে, আর ওখানে আমি টাকাগুলো কুপনের নিচে রাখবো, যাতে কেবল সিক্রেট গুলো উপরে দেখা যায় আর আসল টাকা নিচে থাকে। এই কন্টেইনারটা চুরির পর কয়েক সপ্তাহ এখানে রাখা থাকবে। সবকিছু শান্ত হলে তারা চৈত্য লোকদের সাহায্যে এই কন্টেইনারটা অফিসে নিয়ে যাবে, আর গার্ডরা যখন এই কন্টেইনার চেক করবে তখন তারা শুধু উপরে থাকা কুপনগুলো দেখতে পাবে। তোমরা তিনজনই যদি এই কাজটা করতে পারো তাহলে আমি তোমাদেরকে 5 মিলিয়ন টাকা দেবো। আর চয় খুব ভালো করে জানতো লিও খুব চালাক লোক, আর যে কোনো সময় তাকে ঠকাতে পারে, তাই সে ম্যারিওকে তার সাথে যুক্ত করে। সে ম্যারিওকে বলে চয় আর গিগু যা বলবে তা সব এসে আমাকে জানাবে, আর ম্যারিও এই সব কাজ টাকা নিয়ে করতে রাজি হয়। এরপর সেই রাতে লিও তার গুরু ফ্রাস্কুর কথা মনে পড়ে। ফ্রাস্কু চাইছিল লিও চুরি করা বন্ধ করুক, কারণ সে সবসময় চুরি করার সময় তার পরিবারের কাছে দূরে থাকে। কিন্তু লিও তাকে বলছিল যখন আমি সবচেয়ে বড় চুরি করতে পারবো তখন চুরি বন্ধ করবো। এরপর আমরা জানতে পারি যে মেয়েটার নাম ইউরো সেটা আসলে ফ্রান্সকোর মেয়ে, আর ইউনো গলায় যে লকেটটা ছিল সেটাও একসময় ফ্রান্সকো চুরি করেছিল। এখন লিও ধীরে ধীরে ইউনোকে পছন্দ করতে শুরু করছে, আর এমনকি তার প্রেমে পড়ে যাচ্ছে। একদিন চুই লিওর হোটেলে প্ল্যানিং নিয়ে কথা বলার জন্য আসলে সে দেখে অফিসার চ্যাং এর লোকেরা তাকে নজরদারি করছে, আর চুইকে দেখে তখন সিভিল পুলিশের অফিসার চ্যাংকে ফোন করে। আর চ্যাং বুঝতে পারে চুইয়ের লিওর সঙ্গে সম্পর্ক আছে, তাই সে দ্রুত হোটেলে চলে আসে এবং তার রুমে গিয়ে চেক করার সিদ্ধান্ত নেয়। কিন্তু অন্যদিকে চুই স্পষ্টভাবে বুঝে গিয়েছিল পুলিশ যে কোনো মুহূর্তে আসতে পারে, তাই সে লিওরে সব জিনিসপত্র প্যাক করতে বলে। আর চ্যাং যখন লিও রুমে পৌঁছায় লিও তখন তার সব জিনিসপত্র প্যাক করে চুইয়ের গাড়িতে চেপে পালিয়ে যায়। কিন্তু চ্যাং লিও রুমে একটা গোপন দরজা খুঁজে পায়। ওই দরজা খুলে ভিতরে ঢুকতেই সে পুরো অবাক হয়ে যায়। ও দেখতে পাচ্ছে দেয়ালে কাস্টমসের হাজার ছবি লাগানো আছে, আর এখানে একটা পুরো পরিকল্পনা তৈরি করা হয়েছে। ক্যালেন্ডার দেখে বুঝতে পারছে 14 তারিখে হয়তো কাস্টম কিছু একটা ঘটবে। তাই সে চুইকে বলে ডাকাতে 2 দিন আগে কাস্টমস আঙ্গিনায় বোমা লাগাতে আর রিমোট কন্ট্রোল দিয়ে পাল্টাতে, আর সবাই যখন এই বোমা বিস্ফোরণে মনোযোগ দেবে তখন আমরা লকার থেকে টাকা তুলতে পারবো। এভাবে শেষ হয়ে যায় আমাদের প্রথম এপিসোড। তো কেমন হলো আমাদের এই এপিসোডটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর হ্যাঁ কমেন্টস করতে কখনোই ভুলবেন না। যদি ভালো লাগে থাকে তাহলে একটা শেয়ারও দিতে পারেন। তো পরবর্তী এপিসোড খুব শীঘ্রই চলে আসবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।